আর কতক্ষণ অপেক্ষা করতে হবে আমাকে? কে জানে। এই গিন্নিটা যে গেল খাবার আনতে, এখনো ফিরছে না। এদিকে দানা কোনো কাজ হয় না। কয়টা দিন ধরে একটু অসুস্থ হয়ে পড়ে আছি, একটু ভালো মন্দ খাওয়াবে তা না। বাবা বাবা, কি হয়েছে তোমার? তুমি মাকে এভাবে ডাকছো কেন? মা তো তোমার জন্য খাবার আনতে গেছে। আসতে তো অনেক দেরি হবে। তোমার কি খুব খিদে পেয়েছে বাবা? এসেছে মা ভক্তমে। আরে, আমার তো পেট নাই যে আমার খিদা লাগবে। শুধু তো তোদেরই পেট আছে। কখন থেকে না খেয়ে আছি, তোর মা যে এখনো আসছে না। আমি খাবারগুলো কখন খাবো শুনি? এভাবে না খেতে দিয়ে কি তোরা আমাকে মেরে ফেলবি নাকি, হ্যাঁ? তুমি এভাবে কেন বলছো বাবা? মা তো তোমার জন্যই খাবার আনতে গেছে। একটু অপেক্ষা করো। মা হয়তো কিছুক্ষণ পরে চলে আসবে। তারপর তুমি খাবার খেয়ে নিও। আর বাবা, তোমার শরীরটা কি এখন ঠিক আছে? আগের থেকে কি তুমি এখন সুস্থ আছো? হ্যাঁ রে, সুস্থ কথা বললি তো তোরা আমাকে দিয়ে কাজ করিয়ে নিবি। না না, এখনো সুস্থ হয়নি। দেখতে পাচ্ছিস না এখনো শুয়ে আছি। সুস্থ থাকলে কি আর এভাবে শুয়ে থাকতাম? সুস্থ থাকলে তো কবে গিয়ে খাবার জোগাড় করে খেয়ে নিতাম। তোর মায়ের আশায় করতাম না। বাবা আর মেয়ে এভাবে কথা বলছিল। তার কিছুক্ষণ পরেই সেখানে পিঁপড়ে বউ চলে আসে। তাকে দেখে স্বামী পিঁপড়ে অসুস্থতার ভান করতে থাকে। আহ, শরীরটা যে একদম ভালো লাগছে না। খুব ক্লান্ত লাগছে। মাথা যে তুলতে পারছি না। ইস, কি যে খারাপ লাগছে। কবে যে একটু সুস্থ হব কে জানে। হ্যাঁ গো, কি হয়েছে কি তোমার? শরীরটা কি আজকে বেশি খারাপ লাগছে? নাও, আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি। এই মধুগুলো আবার খেয়ে নাও। মধু খেলে তোমার শরীরটা ভালো হয়ে যাবে। তুমি কোনো চিন্তা করো না গো। তুমি সুস্থ না হওয়া পর্যন্ত বিশ্রাম করবে। আমি তোমার দেখাশোনা করব। হ্যাঁ গো গিন্নি, তোমার মতো বউ পেয়ে আমি যে ধন্য। তুমি অনেক ভালো। তুমি না থাকলে যে আজ আমার কি হতো, আমি হয়তো এতদিনে মরে যেতাম। দাও তো গিন্নি, এবার মধুগুলো আমাকে দাও। আমি বরং খেয়ে নেই। খিদে পেয়েছিল অনেক। সময় মতো মধুটা এনে দিলে। নাও গিন্নি, আমার সাথে সাথে তুমিও খেয়ে নাও। না গো, তুমি খেয়ে নাও। আমি না হয় পরে খেয়ে নেব। আরে বাহ, বাবা তো দেখছি অনেক ভালো অভিনয় করে। বাবাকে মনে হচ্ছে এবার অভিনয় ঢুকিয়ে দিতে হবে। এত ভালো অভিনয় তো কেউ কখনো করতেই পারবে না। কিরে মিচকে, আজ সূর্যটা কোন দিকে উঠেছে শুনি? সাত সকালবেলা কিনা ভালো একটা মুরগি শিকার করে নিয়েছিস। আজকে দিনটা তো তোর হ্যাপি যাবে রে। তা তোর ওখান থেকে আমি কিছু ভাগ দেবে? আরে বাপরে, কষ্ট করলাম আমি, আর আমার কাছ থেকে ভাগ নিতে চাইছি? বলি কি বাঘ মামা, জেগে জেগে স্বপ্ন দেখা বাদ দিয়ে দাও। জেগে জেগে স্বপ্ন দেখলে আসলে সেই স্বপ্নটা পূরণ হয় না, শুধু আনন্দই পাওয়া যায়। তুমি যে আমার কাছে ভাগ চাইলে, এটা শুধু তুমি চাইতেই পারো, কিন্তু আমি তোমাকে দিতে পারবো না। আরে মিচকে, তুই তো দেখছি খুব হিংসে হয়ে গেছিস। শুধু নিজের কথাই ভাবছিস, অন্য কারো কথা ভাবছিসই না। জীবনে বেঁচে থাকতে হলে নিজের ও সবার কথাই ভাবতে হয়। বুঝতে পারলি তো? থাক না বাঘ মামা, আমাকে আর জ্ঞান দিতে হবে না। যা জ্ঞান আমার আছে এটাই অনেক। এবার আমার পথটা ছাড়ো তো, আমাকে যেতে দাও। তোমার সাথে অযথা তর্ক করতে চাই না। তর্ক করতে করতে তো আমার বেশি খিদে পেয়ে গেল। গুহায় গিয়ে আবার আমাকে খেতে হবে। এ কথা বলে শিয়াল সেখান থেকে চলে আসে। আর বাঘও সেখান থেকে চলে যায়। অন্যদিকে সেই জঙ্গলে থাকা পিঁপড়েরা নতুন করে বাসা বানানোর জন্য সব প্রস্তুতি নিতে থাকে। তার একটি শক্ত গাছের নিচে মাটি খুঁড়তে থাকে আর সেখানে সুন্দর করে বাড়ি বানাতে থাকে। বাড়ি বানানোর কাজে তারা সবাই একত্রিত হয়ে কাজ করছিল। অন্যদিকে পিঁপড়ের স্বামী ছিল খুব অলস। সে কোনো কাজ করতে চাইতো না। আরে, কি হলো কি? এভাবে হেঁটে কি আর কাজ করা যায়? তাড়াতাড়ি পা চালাও। আজকের মধ্যে আমাদের এই বাড়িটি তৈরি করতে হবে, যেন ঝড় বৃষ্টি হলেও আমাদের বাড়ির কোনো ক্ষতি না হয়। তুমি তো জানো আমি কদিন থেকে অনেক অসুস্থ। এই অসুস্থতার মধ্যে কি আর কাজ করা যায়? আমার এখন বিশ্রামের খুব প্রয়োজন। আমি কিছুক্ষণ পরেই আবার কাজ শুরু করবে। তোমরা আপাতত কাজটা করতে থাকো।
সে কি কথা বাবা, কালকেই তো দেখলাম তুমি একদম সুস্থ, আর আজকে কিনা তুমি এসব কথা বলছো? সবই তোমার কাজ না করার বাহানা। মা মা, বাবা কিন্তু একদম সুস্থ হয়ে গেছে, আর তোমার সামনে যত সব মিথ্যে কথা বলছে। সেটাই তো আমিও ভাবছিলাম, এতদিন থেকে তার অসুস্থতা এখনো কিনা সেরে উঠছে না। অলসতা না করে তাড়াতাড়ি কাজে মন দাও, নয়তো এই পরিণাম কিন্তু ভালো হবে না। বউ পিঁপড়ের কথা শুনে তার স্বামী পিঁপড়েটা ভীষণ ভয় পেয়ে গেল, আর বউয়ের কথা মতো তাড়াতাড়ি কাজ করতে লাগলো। আর এভাবেই তারা একদিনে বাড়ি তৈরি করে ফেললো তাদের সুরক্ষার জন্য, যেন তাদের ঝড় বৃষ্টিতে কোনো ক্ষতি না হয়। অন্যদিকে সে জঙ্গলে বাস করত এক বিরাট বড় হাতি। তাকে দেখলে সবাই অনেক ভয় পেয়ে যেত, কারণ সে হাতিটা জঙ্গলের সবাইকে খুব বিরক্ত করত। আর সে অনেক বড় হবার কারণে তার ভয়ে কেউ কিছু করতে পেত না। এভাবেই দিন কাটতে লাগলো। একদিন সকালবেলা পিঁপড়ে তার পরিবারের সবাই বাইরে গেল খাবার খোঁজার উদ্দেশ্যে। তখনই আরে বাপরে, অনেকটা ক্লান্ত লাগছে। এবার যে আমাকে একটু বিশ্রাম নিতেই হবে। বেশিক্ষণ যে আমি হাঁটতেও পারি না, দিন দিন যে মোটা হয়ে যাচ্ছে। এবার মনে হয় একটু বিশ্রাম নিতেই হয়। একথা বলে হাতি কোনো জায়গা পেল না, আর পেল সেই গাছের নিচে বানানো পিঁপড়ের বাসাটি। সেখানে গিয়ে হাতি বসে পড়লো, আর হাতি সেখানে বসার কারণে সে পিঁপড়ের বাসাটি ভেঙে চুরমাচার হয়ে গেল। আর সেখানে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পরেই হাতি সেখান থেকে চলে গেল। আস্তে আস্তে সন্ধে নামলো, যার কারণে পিঁপড়ের পরিবাররা তাদের বাসার দিকে চলে আসে। তারা তাদের বাসায় এসে দেখতে পেল যে তাদের বাসা পুরো ভেঙে গেছে। এসব দেখে তারা কান্নাকাটি শুরু করে দিল। হায় হায়, আমার এ কি সর্বনাশ হয়ে গেছে! আমার বাচ্চাটা কিনা ভেঙে গেছে। কে আমার এত বড় ক্ষতি করলো, তাকে যে আমি ছাড়বো না। এত কষ্ট করে কিনা এই বাড়িটা বানিয়েছি, আর সে কিনা আমার বাড়িটা এভাবে ভেঙে দিয়ে চলে গেল। তার কখনো ভালো হবে না, কখনোই ভালো হবে না। মা, ও মা, এভাবে কান্না করো না মা। যে আমাদের এত বড় ক্ষতি করে দিয়ে গেছে, তার কখনো ভালো হবে না। মা, তুমি দেখে নিও, আমরা না হয় আবার কষ্ট করে বাড়ি বানাবো। আরে মা দেখো, এটা তো হাতির পা, তাহলে হাতি আমাদের এই ক্ষতিটা করে গেছে। ও, তাহলে বেটা হাতি আমার এত বড় ক্ষতিটা কর। এই বেটা হাতিকে তো আমি ছাড়বই না। ওকে এমন উচিত সাজা দেব যে আমাদের পরিবারের কথা সব সময় মনে রাখবে। না মা না, এ কাজ করো না। ওই হাতির সামনে তুমি যেও না, ও যে আমাদের থেকে অনেক বড়, আমরা যে অনেক ছোট মা। ও যদি আমাদের এক পা দিয়ে পিষে ফেলে, তাহলে তো আমরা সাথে সাথেই মারা যাব। ওকে এমন ভাবে উচিত সাজা দেব যে ও আমাদের কথা সারা জীবন মনে রাখবে, আর কখনো কারো ক্ষতি করার চেষ্টা করবে না। এভাবে দিন কাটতে লাগলো। এরপরে পিঁপড়েগুলো আবারও তাদের নতুন করে বাড়ি বানাতে লাগলো। ঠিক সেই সময় টুনি পাখি একটি নদী পাড়ে এসে জল খাচ্ছিল। তাদেরকে বাড়ি বানানো দেখে টুনি পাখি তাদের সামনে গিয়ে বলতে লাগলো, একে তোমরা দেখছি বাড়ি বানাচ্ছ? তোমরা তো আসলে অনেক ভালো। তোমরা একত্রিত হয়ে কাজ করছো। আর এদিকে দেখো, আমি একটি বাড়ি বানাবো বলে আমার বন্ধুদেরকে বলেছিলাম, কিন্তু কেউ তো আমাকে কোনো কথাই শুনলো না। একসাথে কাজ করলে সে কাজটা কত তাড়াতাড়ি হয়, আর কাজ করতেও তো ভালো লাগে। তবে এক কাজ বারবার করতে আমাদের ভালো লাগে না। জানো কি হয়েছে? আমরা কয়দিন আগে এই বাড়িটা অনেক সুন্দর করে বানিয়েছিলাম, কিন্তু এই মোটা হাতি এসে আমাদের বাড়িটা ভেঙে দিয়ে গেছে। এরপর টুনি পাখি আর পিঁপড়ে কথা বলতে লাগলো। টুনি পাখি তাদেরকে বাড়ি বানানোর কাজে সাহায্য করলো। তারা একদিনই সে বাড়িটা আবার তৈরি করে ফেললো। এভাবেই দিন কাটতে লাগলো। আর একদিন হাতি জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটছিল। তখন একটি কলা গাছে অনেক বড় বড় পাকা পাকা কলা দেখতে পেল, আর সে কলার গাছটি উপড়ে ফেলে আর সঙ্গে করে নিয়ে গেল। আর একটি জায়গায় বসে সে সবগুলো কলা খেয়ে সাবার করে দিল। আর কলাগুলো খাওয়ার পর হাতির ভীষণ ঘুম পেল, আর হাতি সেখানে ঘুমিয়ে গেল।
সে পথে দিয়ে যাচ্ছিল পিঁপড়ের পরিবার। তারা হাতিকে দেখতে পেয়ে বলা বলি করতে লাগলো, ওই তো বেটা হাতিকে দেখতে পেয়েছি, কি নাক ডেকে ডেকে ঘুমোচ্ছে। এই তোরা চল, এবার হাতিকে উচিত সাজা যে দিতেই হবে। সে দিনটা চলে এসেছে, আজকে আমি ওকে ছাড়বো না। আরে না না গিন্নি, কি সব বলছো তুমি? সে আমাদের ক্ষতি করেছে জন্য কি আমরা তাকে সাজা দেবো নাকি? না না না, এটা আমরা করতে পারবো না। চলো তো আমরা এখান থেকে চলে যাই, ওর মতো করে ও দিন কাটা। তুমি একদম চুপ করে থাকো, আমি যা বলেছি তাই হবে। আমার কথার বাইরে কোনো কথা বলবে না। ওই বেটাকে কিনা আমি এমনি এমনি ছেড়ে দেবো, এটা কখনোই হতে দেব না। এরপর তারা সবাই হাতের সামনে চলে গেল। তখনই বউ পিঁপড়ে তাদের সবার কানে কানে কথা বলল। তারপর তারা সবাই হাতের সুর দিয়ে হাতের নাকের ভেতর দিয়ে চলে গেল, আর সেখানে গিয়ে সবাই কামড় দিতে লাগলো। পিঁপড়ের কামড় খেয়ে তো হাতে হাউমাউ করে জেগে ওঠে। আরে বাপরে, এ কি হলো রে? আমাকে কে যেন কামড়াচ্ছে। আরে আরে বাঁচাও বাঁচাও, আরে কে আছে রে? আমার নাকের ভেতর, বেরিয়ে আয় বেরিয়ে আয়। হাতের কথা বলছিল আর লাফাচ্ছিল, আর অন্যদিকে হাতির শোলের ভেতরে ঢোকা পিঁপড়েগুলো তাকে কামড় দিয়ে যাচ্ছিল। হাতি পিঁপড়েগুলোর কামড় সহ্য করতে না পেরে মাটির সঙ্গে গড়াগড়ি খেতে লাগলো। আচ্ছি। তখনই হাতের সুর দিয়ে পিঁপড়েগুলো বাইরে বেরিয়ে এলো। তাদেরকে দেখে হাতি বলতে লাগলো, ও তাহলে আমার সুরের ভেতর থেকে না তোরা ঢুকেছিলে, আর তোরা এভাবে আমাকে কামড় দিচ্ছিলে। এবার দেখ, আমি তোদের এক পা দিয়ে পিষেই মেরে ফেলবো। হাতের মুখে কথা শুনেই মাটিতে থাকা একটি গর্তের ভেতরে সে পিঁপড়েগুলো ঢুকে পড়ে। আর হাতি তখন তাদের কোনো ক্ষতি করতে পারে না, আর সেখান থেকে চলে যায়। এরপর পিঁপড়েগুলো সে গর্ত থেকে বেরিয়ে তাদের বাড়িতে চলে আসে। অন্যদিকে হাতি আর সে পিঁপড়ে কামড়ের যন্ত্রণায় কাতরাতে থাকে, আর সে কান্না করতে থাকে। তখন সেখানে শিয়াল চলে আসে। আরে বাপরে, আমি কি স্বপ্ন দেখছি নাকি সত্যি? হাতি কিনা কান্না করছে, হাতির চোখে কিনা জল। বহুদিন পরে হাতির চোখে জলগুলো দেখতে পেলাম। তা বলছিলাম কি, হাতি কি হয়েছে কি তোমার? এরপর হাতি তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা শিয়ালকে খুলে বলে। এইসব শুনে শিয়াল তো হাসতে থাকে। অবশেষে কিনা এই ছোট্ট পিঁপড়ের পরিবার তোমাকে উচিত সাজা দিয়ে চাইলো। জঙ্গলের কেউ তোমার ভয়ে কোনো কিছুই করতে পারে না। আর দেখো, সেই ছোট পিঁপড়েগুলো কিনা তোমাকে কত বড় শিক্ষাটা দিল, যার জন্য তুমি কান্না করে দিলে। তুই কি আমার সাথে মজা করছিস নাকি? হ্যাঁ, আমার এদিকে কষ্ট হচ্ছে আর তুই কিনা এসব দেখে হাসাহাসি করছিস। যে কাজ এতদিনে বড়রা করতে পারেনি, সে কাজ কিনা ক্ষুদ্র এক পিঁপড়েরা করে গেল। যাই হোক, তবে তুমি শিক্ষাটা পেলে। এরপর থেকে আর কখনোই এরকম কাজ করো না, বুঝলে? কথা বলে শিয়াল সেখান থেকে চলে গেল। এরপর থেকে হাতি আর কখনোই পিঁপড়েদের বিরক্ত করত না, আর কারো কখনো বাড়ি ভেঙে দিত না। এরপর থেকে সে সবার সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করত, আর সেই জঙ্গলে খুব সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। অন্যদিকে পিঁপড়ের পরিবাররা সকলে সুখী দিন কাটাতে লাগলো।